কখনো কি ভেবে দেখেছেন একটা জায়গায় অসীম নীল জল, ছোট ছোট দ্বীপ, পাহাড়, মন্দির সবকিছু আপনি একদিনে দেখে আবার ফিরে আসতে পারবেন? যেখানে রয়েছে জলের বুকে ছড়িয়ে থাকা ছোট ছোট সবুজ দ্বীপ, চারপাশে শান্ত নীরবতা আর হালকা হাওয়া। কোথাও পাহাড়ের কোলে লুকিয়ে আছে ছোট্ট মন্দির, আবার কোথাও হালকা ট্রেকিং এর রোমাঞ্চ, আর মাঝখানে নৌকোয় ভেসে চলার সেই আলাদা অনুভূতি, যেখানে সময় যেন একটু থেমে যায়। এখানে 3-4টে সাইট সিইংও রয়েছে, আর প্রতিটাই এক একটা পোস্টকার্ড ভিউ। সকালের আলো থেকে সানসেট পর্যন্ত জলের রং বদলায়, বদলায় মনের অবস্থা। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেটা শুধু একটা ড্যাম নয়, এটা প্রকৃতির এক জীবন্ত গল্প। এই জায়গাটি হলো বাঙালির শীতকালীন ভ্রমণের অন্যতম ঠিকানা, মাইথন ড্যাম। চলুন আপনারাও আমার সাথে ভার্চুয়ালি জায়গাটা ঘুরে দেখবেন। ওয়েলকাম টু ভবঘুরে মন। মাইথন যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে ট্রেনে পৌঁছে গিয়েছিলাম বরাকর। যেহেতু এটা একদিনের ট্রিপ, সারাদিন ঘুরে আমাদের আবার রাতে কলকাতা ফিরতে হবে। মাইথন যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:15 ছাড়ে আর বরাকর স্টেশনে পৌঁছয় সকাল 10টা নাগাদ, যদি ট্রেন লেট না করে। প্রসঙ্গত বলে রাখি, এই মাইথন এই লাইনে 3 ভাবে যাওয়া যায়। আসানসোলে নেমে যাওয়া যায়, বরাকর স্টেশনে নেমেও যাওয়া যায়, আবার কুমারটুলি স্টেশনে নেমেও যাওয়া যায়। বলা হয়ে থাকে ভারতবর্ষের প্রত্যেক কিলোমিটারে নাকি খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যায়। এই লাইনের ট্রেনে আমি প্রথমবার সিঙ্গারার সাথে কাঁচা পেঁয়াজ খেয়েছিলাম, আর এইভাবেই নিত্য নতুন জিনিস দেখতে দেখতে বেশ অনেকটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। যেহেতু আমরা কয়েকটা সাইট সিইং করে মাইথন যাব, তাই আমরা বরাকর স্টেশনে নেমেছিলাম। স্টেশনের বাইরে থেকে অটো করে নিয়েছিলাম। বরাকর স্টেশন থেকে মাইথন পর্যন্ত যে কটা স্পট আছে, রিজার্ভে ঘুরতে আপনাদের কত টাকা লাগবে? रिजर्व में घूमने में अगर एंट्री फीस पार्किंग आपका रहेगा तो 1000 रुपया पड़ेगा, और एंट्री फीस पार्किंग मेरा रहेगा तो 1100 रुपया पड़ेगा। इसमें आपको 6 स्पॉट देंगे। पहला स्पॉट रहेगा आपका कोयला खानी, फिर झारखंड बंगाल का बॉर्डर दिखाते हुए आपको लेकर जाएंगे कल्याणेश्वरी माँ का मंदिर, फिर होगा आपका 305 भंडारी पहाड़। उसके बाद एक झरना है जो सिर्फ हम घुमाएंगे, वो आपको कोई नहीं घुमाएगा। मेरे से कॉन्टेक्ट करेंगे तो ही आपको घुमा पाएंगे। उसके बाद वहाँ से जाएंगे माइथन डैम, बोटिंग वोटिंग करवाने के बाद मिलेनियम पार्क, फिर रिटर्न में लंच वंच करके वापस स्टेशन ब्लैक टू ब्लैक छोड़ देंगे। अच्छा, तो कोई आएगा तो कलकत्ता से आपका कोई कांटेक्ट करना चाहते हैं तो कोई कांटेक्ट नंबर नंबर लिख लीजिए 8509893631। उमेश नाम हो गया मेरा, और गाड़ी में मेरे पास 7 गाड़ी है, जिसमें 7 सीटर 4 व्हीलर एसी गाड़ी, मारुति और ऑटो सब अवेलेबल है। শুরু হলো এক নতুন যাত্রা, নতুন পথ, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কয়লাখনির দিকে। তো রাস্তাটা একটু খারাপ আছে। যে অটো ভাড়া ওনারা বললেন সেটা 1000 টাকাই বলেছিলেন, দরদাম করে আমরা 800 টাকায় করেছি। তো আপনারাও যখন আসবেন একটু দরদাম করে নেবেন। এখন আমরা পৌঁছে গেছি আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য কয়লাখনি সাইট সিইং এ। এখন আমি প্রথম যে স্পটে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে কয়লা খনি। এই পেছনটা যে দেখা যাচ্ছে কালো জলটা, এর নিচে একটা সময় পুরো কয়লা ছিল, যেটা উত্তোলনের পরে জলটা বেরিয়ে এসে সেটা এখন একটা নদীর মতো আকার ধারণ করেছে। আর ওই পেছনে দেখা যাচ্ছে এখনো কয়লা রয়েছে, যেগুলো প্রত্যেক দিন চলে যায় বিভিন্ন জায়গায়। আর এই স্পটটা একটা সাইট সিইং হিসেবে দেখানো হয়। জায়গাটা বেশ সুন্দর, আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স এটা। আমি আগে কখনো এরকম জায়গা দেখিনি। আজ আমার সাথে আমার বান্ধবী এসেছে, আমরা একসাথে এখানে ঘুরতে এসেছি। বেশ আশা করছি দিনটা ভালোই যাবে। সারাদিন 5 থেকে 6টা সাইট সিইং করে বিকেলবেলা আবার আমরা কলকাতায় ফিরে যাব। এই স্থানে প্রকৃতির শান্ত রূপ আর শিল্পের বাস্তবতা একসাথে দেখা যায়।
এখন আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। বলা হয়ে থাকে এই মন্দিরটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেক দোকান এবং পুজো সামগ্রী নেওয়ার জায়গা। আপনারা চাইলে এখানে এসে মায়ের পুজো দিতে পারেন। কল্যাণেশ্বরী মায়ের মন্দির অনেক পুরনো একটা মন্দির, যার ইতিহাস কয়েক শতাব্দী প্রাচীন। শোনা যায় এই মন্দিরের সাথে জড়িয়ে আছে অগণিত বিশ্বাস আর ভক্তির গল্প। সময় বদলেছে, যুগ বদলেছে, কিন্তু দেবীর প্রতি মানুষের বিশ্বাস আজও ঠিক আগের মতোই অটুট। তাই আপনি এখানে আসলে দেখতে পারবেন লাইন দিয়ে অগণিত ভক্ত মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরাও মায়ের নামে পুজো দিয়েছিলাম আর ভক্তি ভরে দর্শন করে নিয়েছিলাম কল্যাণেশ্বরী মাতাকে। বরাকর নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি শুধু ইট পাথরের নয়, এটা প্রজন্মের পর প্রজন্মের বিশ্বাসের সাক্ষী। শত শত বছর ধরে ভক্তদের প্রার্থনা, বিশ্বাস আর আশীর্বাদের গল্প এখানকার প্রতিটা পাথরে যেন লুকিয়ে আছে। মন্দিরের পেছন দিকে রয়েছে একটা সুন্দর জায়গা, এখন আমি সেই দিকেই যাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। মাইথন ট্রিপে আপনারা যদি সাইট সিন করেন তো প্রথমেই এই মন্দিরেই আপনাদের নিয়ে আসবে, এই মন্দির অথবা কোলমাইনে। কিন্তু এই মন্দিরটা যদি প্রথমে দেখেন, দিয়ে আপনার ট্রিপটা শুরু করেন, দিনটা ভীষণ ভক্তিমূলক হবে। আর এই কল্যাণেশ্বরী মন্দিরটি প্রায় 500 বছরেরও পুরনো একটি উপাসনা গৃহ। যদিও মন্দিরের যে নতুন যে আপনি স্ট্রাকচারটা দেখবেন সেটা অনেক পরে তৈরি হয়েছিল, আনুমানিক 1971 সালের দিকে। আর পুরনো যে মন্দিরটা তা প্রায় 500 বছরের পুরনো, আর এটা দামোদর নদীর তীরেই এই জায়গাটা। আর এখানে যে মন্দিরটা লোককথা অনুযায়ী মনে করা হয় এখানে অতীতকালে নরবলি দেওয়া হতো। আর পেছনে রয়েছে এরকম একটা ঝর্ণা, পাথর রয়েছে, এখানে এসে বসে কিছুটা সময় কাটাতে পারেন। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের পেছন দিকেই এই জায়গাটাই রয়েছে, যেটা দেখতে ভীষণই সুন্দর। পাথরের টিলা রয়েছে আর ওখান থেকে ঝর্ণার মতন। কল্যাণেশ্বরী মাতা মন্দিরের সামনেই রয়েছে কতগুলো মিষ্টির দোকান। তো পুজো দেওয়ার পর সকালে যেহেতু ব্রেকফাস্ট আমরা করে আসিনি, এখান থেকে আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি। এই হচ্ছে কচুরিগুলো, দুখানা 15 টাকা, আর রয়েছে 6 টাকা করে জিলিপি। ভ্রমণের পথে এগোতে এগোতে এবার এসে দাঁড়ালাম আমাদের আজকের তৃতীয় গন্তব্যে। এখন দাঁড়িয়ে আছি ভান্ডার পাহাড় যাওয়ার মেন রাস্তায়। এখানে প্রায় 300টার উপর সিঁড়ি রয়েছে, যেটা পার করে ওপরে গেলে তারপর ওই পাহাড়ে পৌঁছানো যাবে, যেখানে রয়েছে বাবা শিব অমরনাথের মন্দির। তো রাস্তাটা অনেকটাই, কিন্তু সিঁড়ি করা আছে সুন্দর। চলুন যাওয়া যাক। রাস্তাটা খুব কঠিন নয়, তবে চ্যালেঞ্জ তো আছেই। এখন আমরা একটা ছোট্ট ট্রেক করে ধীরে ধীরে পাহাড়ের উপর দিকে উঠছি। অনেকটা পথ অতিক্রম করে এই দুর্গম পাহাড়, ঠিক দুর্গমও বলা যায় না, উচ্চতাটা অনেক, তবে এতটা পথ অতিক্রম করে অবশেষে চলে এসেছি মন্দিরে। এই হলো মন্দির। মহাদেব শিবকে পশুপতি বলা হয়। এই মন্দিরে আসলেও এই ছোট ছোট ক্ষুদে কুকুরছানাগুলোকে দেখলে এই নামের সার্থকতা আপনি বুঝতে পারবেন। এই মন্দিরে বাবা মহাদেবকে অমরনাথ নামে পূজা করা হয়। মন্দিরের পেছনের অংশটায় রয়েছি। এই পেছনের দিক থেকে এই দিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই রাস্তাটা দিয়ে নিচে নেমে গেলেই ওই ভিউ পয়েন্ট থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। পরিবেশটা বেশ শান্ত, নিরিবিলি, আর পাহাড়ের অনেকটা উঁচুতে হওয়ায় বেশ চারিদিকটা ভালো 360 একটা ভিউ পাওয়া যায়।
এখন আমরা রওনা দিচ্ছি আজকের ভ্রমণের প্রধান আকর্ষণ সোজা মাইথন ড্যামের দিকে। চলুন, সামনে আসছে আসল চমক। এই মৌসুম বোটিং পয়েন্ট থেকে সবকটা দ্বীপ অনেক কাছে পড়ে, তাই আমরা এই জায়গাতেই চলে এসেছিলাম বোটিং করার জন্য। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা ঝাড়খণ্ড বর্ডারের কাছে মৌসুম বোটিং ঘাটে, যেখান থেকে বিভিন্ন দ্বীপগুলো খুব কাছে হয়। এখানে 4টে স্পট ঘুরিয়ে দেখানো হয়, আর হচ্ছে স্পিড বোটও রয়েছে। স্পিড বোটে কোনো দ্বীপে নামবে না, আর হাতে টানা বোটগুলোতে দ্বীপে নামবে, তাই জন্য আমরা হাতে টানা বোটেই যাচ্ছি। মাইথন ড্যাম, যা ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এই বাঁধ নির্মাণ করা হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য। এই স্থানে বোটিং এর এক্সপিরিয়েন্স আপনাদের কাছে একদম নতুন হবে। এই জায়গার বোটগুলো খুব সুন্দর করে সাজানো, এতে করে আপনারা যখন বোটিং করবেন খুব দারুণ লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশ, তার সাথে এরকম সাজানো নৌকো, আলাদাই একটা ভাইবস আসবে। এখানে হাতে টানা বোটের পাশাপাশি স্পিড বোটও ছিল। চোখের সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে এক বিশাল জলরাশি। এখন রয়েছি মাইথন ড্যামে। এই মাইথন ড্যাম ঝাড়খণ্ড রাজ্যেই অবস্থিত। এটা ধানবাদ থেকে 48 কিলোমিটার আর আসানসোল থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা শীতকালীন বাঙালিদের একটা খুবই প্রিয় জায়গা। বলা হয় আসানসোলের সবথেকে বেশি টুরিস্ট এই মাইথন দেখতে আসে। এই ড্যামটি বরাকর নদীর ওপরে অবস্থিত। এই ড্যামটার দৈর্ঘ্য প্রায় 15,712 ফুট, আর এখন যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লক গেট। মাইথন ড্যামটি মূলত বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, কিন্তু এখান থেকে প্রায় 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যা এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ঢেউয়ের মাঝে এগিয়ে চলেছি। চারপাশের পরিবেশটা বেশ নীরব, আকাশে সূর্য আর এই সুন্দর সাজানো বোট এই শীতের দুপুরে বেশ ভালোই লাগছে। মাঝির বৈঠার ছন্দে নৌকো এগোচ্ছে, আর আমি পুরো মুহূর্তটা উপভোগ করছি। আমাদের ভারত নদীমাতৃক দেশ, এর এক এক জায়গায় এক একটা নদী। সব নদী আমি ভূগোল বইয়ের পাতায় পড়েছিলাম, এখন নিজে সচক্ষে দেখার সুযোগ হচ্ছে। আমার বাড়ি নবদ্বীপ, তো সেখানে আমি গঙ্গা দেখি, ঘোলা জল, আর এখানে কিন্তু অনেক ঢেউ আছে। তাই আপনারা যখন এই বোটিং গুলো করবেন, লাইফ জ্যাকেটটা অবশ্যই পরে নেবেন। সবুজ দ্বীপের মতোই এখানে আরেকটা পরিচিত দ্বীপ হচ্ছে চামচ দ্বীপ। এটাকে পুরোটা দেখলে বোঝা যায় একটা উল্টানো চামচের মতন এর আকৃতি। নৌকো এগোতেই জলের মাঝখানে হঠাৎ আরেকটা দ্বীপ নজরে পড়ল। এই সুন্দর ছোট মতো দেখতে যে দ্বীপটা, এটাকে স্থানীয়রা জানি না কি জন্য নাম রেখেছে ঝালমুড়ি, তবে এইটাই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। এটা নাকি অনেকটা বড় ছিল, এটা অনেকটা ডুবে গেছে, এখন এইটুকুই তার অবশিষ্ট অংশ রয়েছে। বেশ মজাদার, দেখতেও সুন্দর লাগলো আমার। জলের মাঝে নজরে পড়লো এক টুকরো সবুজ, যেন প্রকৃতির আঁকা একটা ছবি। আমরা এখন পৌঁছে গেছি সবুজ দ্বীপ। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ ছোটবেলা থেকে আমি এই জায়গাটার নাম অনেক শুনেছি, কখনো আসা হয়নি। চলুন আপনারাও আমার সাথে এই দ্বীপটা ঘুরে দেখবেন। এই দ্বীপে প্রবেশের রাস্তাটাও ছিল বেশ রোমাঞ্চকর। বড় বড় পাথর পড়ে রয়েছে, তার মাঝখান দিয়েই দ্বীপের ভেতরে ঢুকতে হয়। এই আমি এখন দাঁড়িয়ে আছি সবুজ দ্বীপে। এই দ্বীপটা আমার কাছে একদম নতুন লেগেছে, একদম নিরিবিলি, সত্যি দ্বীপই, কিন্তু একটাই জিনিস অদ্ভুত লেগেছে আর খারাপও লাগে। এখানেও সেই একই, অপরিষ্কার করে রেখেছে। যারাই পিকনিক করতে এসেছে বা এখানে ঘুরতে এসেছে, এসে চারিদিকে বোতল ফেলে নোংরা করে জায়গাটার একদম সৌন্দর্যের 12টা বাজিয়ে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম এসব জায়গায় এসে কি দেখবে জানি না, কতদিন থাকবে তাও জানি না, তবে
জায়গাটা ভীষণ সুন্দর। আপনারা যদি মাইথন বেড়াতে আসেন সবুজ দ্বীপে অবশ্যই নামবেন, একবার ঘুরে যাবেন। আর অফ সিজনে আসলে বা উইকডেজে আসলে এই জায়গাটায় লোকজন একেবারেই থাকে না, ভালো মতো উপভোগ করা যায়। এখানে একটা ঝালমুড়ির দোকান রয়েছে পেছনে। আমি আর আমার বান্ধবী এই ছোট্ট সবুজ দ্বীপটার সৌন্দর্য উপভোগ করছি। চারপাশে নীল জল, হালকা হাওয়া, আর মুহূর্তটা একেবারে নিখুঁত। বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা এখানে। এইদিকে রয়েছে সবুজ দ্বীপ, পেছনে রয়েছে একটা সুন্দর পাহাড়, আরো কিছু নাম না জানা দ্বীপ রয়েছে, আর কিছু দ্বীপ যেটা স্থানীয়রা নাম দিয়েছে মজাদার নাম, যেমন চামচ দ্বীপ, ঝালমুড়ি দ্বীপ। এসব ঘুরে দেখতে পারেন, বেশ ভালোই সময়টা কাটবে। তাই আপনারা যদি হাতে একটা দিন ছুটি থাকে এখানে ঘুরতে আসতে পারেন। পড়ন্ত দুপুরে ড্যাম থেকে ফিরে আমরা যাচ্ছিলাম লক গেট দেখতে। আমাদের বোটিং স্পটের ঠিক উল্টো দিকেই এই লক গেট। কিছুটা নিচে নেমে আসলে তারপরেই চলে যেতে পারবেন এই লক গেটের দিকে। এই হচ্ছে মাইথন ড্যামের যে লক গেট রয়েছে সেটা, ওই পাশে রয়েছে ড্যাম আর এই হচ্ছে লক গেট। আমরা এই পাশটাতে এসেছি জায়গাটা দেখার জন্য। বর্ষাকালে যখন মাইথন ড্যামে অনেক জল হয়ে যায় তখন একটা বা দুটো লক গেট এখানে খুলে দেওয়া হয় তা নিয়ন্ত্রণ করার জন্য। এই বাঁধের পাশেই রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি হলো ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা। বিগত কয়েক দশকে এই ডিভিসি বিদ্যুৎ উৎপাদনে অত্যাধিক গুরুত্ব পেয়েছে। এই যে জায়গাটা রয়েছে এখানে অনেক হরিণ দেখতে পাওয়া যায়। এখন রোদ উঠে গেছে, হয়তো ভেতরে রয়েছে। সিআইএসএফ যারা রয়েছে জওয়ানরা, তারাই এই হরিণ পুষছে বলে স্থানীয়রা জানালেন। আমাদের সেই দিন এই ওয়ানডে ট্যুরে একটা উপরি পাওনা ছিল এই গ্রাম্য মেলাটা। লক গেট যাওয়ার পথে এখানে বিশাল মেলা বসেছিল, আর আমরাও খানিকটা সময় কাটিয়ে নিয়েছিলাম এই গ্রাম্য মেলাতে। এই মেলাতে এসে আমার বেশ নস্টালজিক লাগছিল। ছোটবেলায় দিদার সাথে এরকম মেলায় আমি অনেকবার গিয়েছি। এই মেলায় কেউ ঘোড়া চড়ছিল, কেউ খেলনা কিনছিল, আবার একটি বাচ্চা মেয়েকে দেখলাম এত সুন্দর ব্যালেন্সের খেলা দেখাতে। পাশে কিছু স্থানীয় মানুষ পিকনিকও করছিল। এই ঢাকাই পরোটাগুলোর উপরে টমেটোগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে দাদু। মাইথন ড্যামের উল্টো দিকে একটা মেলা বসেছে, আর ওই লক গেটটা দেখতে গেছিলাম, তার পাশে একটা মেলা রয়েছে, তো অনেক দোকানপাট রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, অন্য সময় হয়তো মেলাটা থাকবে না। এখন এই দোকান থেকে একটু আচার কিনে নেব। এখানে বিভিন্ন ধরনের আচার দেখলাম, যেমন ওটা কিসের আচার দাদা? রসুনের না? রসুনের আচার রয়েছে, বিভিন্ন ধরনের সবজির আচার রয়েছে, ফলের রয়েছে, একদম গ্রাম্য, একদম মেলার ভাইবস। এই তেঁতুলের আচার কত? আর কুল সব ও 50-250। আচ্ছা আচ্ছা। আর এটা কি আছে? আচ্ছা, এটা লঙ্কা। আচ্ছা ঠিক আছে, তাহলে তেঁতুলের আচারটা দিয়ে দিন। পড়ন্ত বিকেলে এবার আমরা ফেরার পথ ধরলাম। আকাশটা ধীরে ধীরে কমলা সোনালী রঙে রাঙা হয়ে উঠেছে। সারাদিনের ঘোরাঘুরির পর এই ফেরার মুহূর্তটা অদ্ভুতভাবে শান্ত। একদিনের ট্যুরে আমরা এসেছি, তো সকালে এসেছি, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। দুপুরে তো কোথাও খেতেই হবে, সাইট সিন করতে একটু লেট হয়ে গেছে, তো আমরা এখন খেতে চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরের সামনেই কৃষ্ণা হিন্দু হোটেল। এখানে আমরা দুপুরে আজকে খেয়ে নেব, তারপর বাড়ি ফিরে যাব। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ থালি। শুধু ভেজ থালিটার দাম 100 টাকা, আর কাতলা মাছের দাম 60 টাকা। এখানে রয়েছে কাতলা মাছ, আর এদিকে ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, একটা মিক্স ভেজ, চাটনি আর পাঁপড়।
পিওর ঘরোয়া, আর ঠান্ডা যেহেতু গরম করেই আমাদের সার্ভ করেছে। ভালো। সূর্যটা পশ্চিম আকাশে আস্তে আস্তে অস্ত যাচ্ছিল, আর আমরাও স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।